নমস্কার। বিভিন্ন স্বাদের গল্পের একমাত্র চ্যানেল গল্প উইথ রায়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই। লেখিকা মিঠু দাসের কলমে দেবী মাতঙ্গী গল্পের প্রথম পর্ব আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আজ শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। গল্পের প্রথম পর্বটি যদি এখনো আপনারা না শুনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে গল্পের লিংক দেওয়া রইল, এক্ষুনি ক্লিক করে শুনে ফেলুন। আগের পর্বে আপনারা শুনেছিলেন বিজয় আর বীরেন হলো দুই অন্তরঙ্গ বন্ধু। দুর্গাপুজো উপলক্ষে তারা যায় বনগাঁর একটি জমিদার বাড়িতে। সেখানে গিয়ে বীরেনের সাথে আলাপ হয় চন্দ্রা ও পূজার। প্রথম দেখাতেই বীরেন পূজাকে ভালোবেসে ফেলে এবং একদিন তারা একসাথে ঘুরতে যায় সেই গ্রামের এক বিশেষ জায়গায়। পথে বীরেনের চোখে পড়ে এক রহস্যময় প্রাচীন মন্দির। পূজার মাধ্যমে সে জানতে পারে ওই মন্দির অভিশপ্ত এবং ওই মন্দিরের অধিষ্ঠাত্রী হলেন দেবী মাতঙ্গী। এরপর বীরেন পূজার কাছে ওই মন্দিরের ইতিহাস জানতে চায়। অনিচ্ছা সত্ত্বেও পূজা বলতে থাকে সেই মন্দিরের কাহিনী। তারপর থাক না বীরেন্দা, পরে নয় আবার সবটা বলবো। না পূজা, পরে নয়, আমাকে এখনই বলো, আমি এখনই শুনতে চাই। পূজা আবারও বলা শুরু করলো। দিগম্বর চৌধুরী নিজেই ওই দেবীর মূর্তি পুজো করতেন। মন্দিরের মধ্যে কাউকে প্রবেশ করতে দিতেন না। বাড়ির কেউ যদি এই কথা জানতে চাইতেন তাহলে তিনি তাকে এড়িয়ে যেতেন। শেষে বাড়ির লোক তাকে প্রশ্ন করা বন্ধ করে দিল। আসলে তিনি ছিলেন খুবই প্রজা দরদি মানুষ। গ্রামের মানুষের সুখ দুঃখ সবটাই তিনি নিজের মধ্যে ভাগ করে নিতেন। তাই গ্রামের মানুষ তাকে দেবতার মতন শ্রদ্ধা করত। কিন্তু যত দিন যেতে লাগলো তিনি যেন অন্য একটা মানুষ হয়ে যেতে লাগলেন। বাড়ির তো বটেই, গ্রামের মানুষের কাছেও তিনি একজন অন্য মানুষ হয়ে গেলেন। যে মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখা গেল তিনি এক বস্ত্র 2-3 দিন ধরে পরিধান করছেন। আস্তে আস্তে বাড়ির খাবার খাওয়াও তিনি বন্ধ করে দিলেন। তারপর একসময় তিনি বাড়ি ছেড়ে মন্দিরে বসবাস শুরু করলেন। মন্দিরের ভেতরে যে তিনি কি করেন সেটা কেউ জানত না। বাড়ির লোক বা পাড়ার লোক তার এই ব্যবহার দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। কেউ যদি তার সাথে দেখা করতে চাইতো বা মন্দিরের আশেপাশে ঘুরতো, তাদের সাথে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করতেন। একসময় দেখা গেল গ্রাম থেকে পশু পাখি সব চুরি হতে লাগলো। কে যে চুরি করছে সেটা কেউ ধরতে পারল না। গ্রামের মানুষ খুবই চিন্তিত হয়ে পড়ল এই ব্যাপারটা নিয়ে। ততদিনে দিগম্বর চৌধুরীর ছেলেও প্রাপ্তবয়স্কের হয়ে গেছে। সে এই জমিদারের দায়িত্ব সামলাতে শুরু করলো। গ্রামের মানুষ তখন তাদের এই সমস্যার কথা তার কাছেই খুলে বলল। গ্রামের মানুষদের আশ্বস্ত করে এইবার জমিদারের ছেলে নিজেই দায়িত্ব নিলেন এই সমস্যার সমাধান করার জন্য। একদিন তিনি রাতে জেগে রইলেন চোর ধরার জন্য, কিন্তু সেই রাতে কিছুই ঘটল না। 3 দিনের দিন মাঝরাতে তিনি দেখলেন একটা মানুষকে। সেই মানুষটাকে দেখে তার পাগল বলেই মনে হলো। পরনে ছতচ্ছিন্ন জামা কাপড়, বড় বড় চুলদাড়ি। অন্ধকারে ঠিকমতো চেনাও যাচ্ছিল না যে সেই মানুষটা কে। মানুষটা যেন পা টিপে টিপে ঢুকছে গ্রামের মধ্যে। আর কাল বিলম্ব না করে দিগম্বর চৌধুরীর ছেলে অনুসরণ করতে থাকে সেই মানুষটাকে। সে দেখল লোকটা গ্রামের একটা ঘর থেকে আস্ত একটা মুরগি চুরি করছে। তখন জমিদার বাবুর ছেলে আর কাল বিলম্ব না করে খপ করে ধরে ফেলে সেই লোকটির হাত। লোকটি তখন ফিরে তাকায় তার দিকে। জমিদার বাবুর ছেলে মানুষটিকে দেখে চমকে ওঠে। রক্তচক্ষু দৃষ্টিতে সে একবার তাকালো জমিদার বাবুর ছেলের দিকে। তারপর তার হাত ছাড়িয়ে এক দৌড়ে মিশে গেল জঙ্গলের অন্ধকারে। আধো অন্ধকারে ঠিক মতন ঠাহর করা না গেলেও জমিদার বাবুর ছেলে আর বুঝতে বাকি রইল না যে
সেই মানুষটি আসলে কে? সেই মানুষটি হলো আর কেউ নয়, স্বয়ং দিগম্বর চৌধুরী। এই বলে পূজা এবার একটু থামলো। আমি বললাম, তারপর তারপর কি হলো পূজা? থামলে কেন? তুমি তুমি আমাকে সবটা বলো। না, এর পরের ঘটনা তুমি দাদুর কাছ থেকেই শুনে নিও। আমি নাছোড়বান্দা হয়ে বললাম, না পূজা, তুমি বলো আমায়। দাদু এসব কথা আমাকে বলতে কোনোদিনও রাজি হবেন না। বরং তুমি এসব কথা আমাকে বলেছো জানলে তোমাকেই বকাবকি করবেন। তাহলে আমাদের বিয়ের কথাটা আর দাদুকে বলতে পারবো না। তাই তুমি বলো। পূজা একটু হেসে বলল, তাই তুমি দাদুকে আমাদের বিয়ের কথা বলবে বুঝি? হ্যাঁ পূজা, নিশ্চয়ই বলবো। তার আগে তোমার এই কাহিনীটা শেষ করতেই হবে। তখন পূজা একটু গম্ভীর হয়েই বলল, এটা কাহিনী নয় বীরেন্দা, সত্যি ঘটনা। বলে সে আবার বলতে শুরু করলো। জমিদার বাবুর ছেলে ঠিক করলো সে এই কথা আর কাউকে বলবে না। কাল সকালে সে নিজে যাবে সেই মন্দিরের কাছে। তাকে জানতেই হবে আসল ঘটনাটা আসলে কি। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সে সকালবেলায় পৌঁছে গেল মন্দিরের কাছে। যখন সে মন্দিরের দিকে যাচ্ছিল তখন গ্রামের এক চাষির সাথে তার দেখা হয়ে গেল। চাষি অবাক হয়ে দেখল যে জমিদার বাবুর ছেলে মন্দিরের দিকেই চলেছে। সে হাঁক দিয়ে বলল, দাদা বাবু, ওদিকে কোথায় চলেছেন? এই ক্ষেত্রে বলে রাখি, জমিদার বাবু বেঁচে ছিলেন বলে তার ছেলেকে সবাই দাদা বাবু বলে ডাকতেন এবং জমিদার বাবুর মতন তাকেও গ্রামের সবাই খুব ভালোবাসতো। একটু চমকে উঠে জমিদার বাবুর ছেলে বলল, এই এই- এই একটু হাঁটতে বেরিয়েছি গো। এই বলে সে আবার হাঁটতে শুরু করলো। চাষির কিন্তু একটু সন্দেহ হলো। সেও তখন চুপি চুপি জমিদার বাবুর ছেলের পিছু নিল। মন্দিরের সামনে পৌঁছে জমিদার বাবুর ছেলে চেঁচিয়ে ডাকতে লাগলো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তখন সে ঠিক করলো মন্দিরের দরজা খুলে দেখবে। ব্যাস, যেমন ভাবা তেমনই কাজ। দুই একবার জোরে জোরে মন্দিরের দরজায় ধাক্কা দিল সে, কিন্তু দরজা খুলল না। এবার সে ভাবল দরজা ভেঙে ফেলবে এবং সে তাই করল। পা দিয়ে সজোরে মন্দিরের দরজায় ৩-৪ বার লাথি মারার পর দড়াম করে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে জমিদার বাবুর ছেলে যা দেখলো সেটা দেখে ভয়ে সে আর্তনাদ করে উঠল। সে দুহাত ছিটকে গেল সেই বিভৎস দৃশ্য দেখে। আসলে ছিটকে পড়ার যথেষ্ট কারণও ছিল। সে দেখল তার বাবা চিত হয়ে শুয়ে আছে মন্দিরের ভেতর, চোখ দুটো খোলা আর মুখটা হা করা। চারিদিকে ছড়িয়ে আছে মৃত জীবজন্তুর হাড়, রক্ত, মাংস। তার আর বুঝতে বাকি রইল না যে জমিদার বাবুর দেহে আর প্রাণ নেই। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো জমিদার বাবুর ছেলে। এদিকে যে চাষি জমিদার বাবুর ছেলের পেছন পেছন এসেছিল সে এইসব দেখে ছুটল গ্রামে খবর দিতে। খবরটা মুহূর্তে চারিদিকে রটে গেল। কারোর আর বুঝতে বাকি রইল না এতদিন তাদের যে পশু পাখি চুরি যাচ্ছিল সেটা আসলে কার কাজ। কিন্তু জমিদার বাবুকে সবাই এতটাই ভালোবাসতো যে তার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ল। এদিকে জমিদার বাবুর ছেলের যখন জ্ঞান ফিরল সে দেখল যে সে তার বিছানায় শুয়ে। কান্নার রোল উঠেছে জমিদার বাড়িতে। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো এর আসল কারণটা কি। সে ঠিক করলো তার বাবার এই আকস্মিক মৃত্যুর কারণ খুঁজে বার করবে। এইবার মৃতদেহ সৎকারের জন্য সবাই জমিদার বাবুকে শ্মশানে নিয়ে চলল। জমিদার বাবুর ছেলেও তাদের সাথে চলল তার বাবার সৎকারের উদ্দেশ্যে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, জমিদার বাবুর ছেলের নাম ছিল প্রতাপ নারায়ণ। জমিদার বাবুর মৃতদেহ নিয়ে সবাই যখন শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রতাপ নারায়ণ শুনতে পেল একটি হালকা কণ্ঠস্বর,
প্রতাপ, প্রতাপ, শুনতে পাচ্ছিস? প্রতাপ, উদ্ধার কর আমায়। এই মন্দিরে যে আমি বন্দি হয়ে আছি। আমার যে খিদে পেয়েছে প্রতাপ। ভোগ দে আমায়, মহাভোগ। আমার যে মহা ক্ষুধা। তারপর আবার সব চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। প্রতাপ নারায়ণ দাঁড়িয়ে পড়েছে দেখে একজন তাকে বলল, কি হলো গো দাদা বাবু, দাঁড়াই পড়লেন যে? তাড়াতাড়ি চলুন, ওদিকে সবাই যে এগিয়ে গেল। প্রতাপ একটু হকচকে উঠে বলল, হ্যাঁ চলো। এরপর প্রতাপ নারায়ণের উপরে এসে পড়ল জমিদারির সব দায়িত্ব। কিন্তু কোনো কাজে তার মন ছিল না। সময় পেলেই সে চলে যেতে লাগলো সেই মন্দিরের কাছে। কিছুদিন এইভাবে যাওয়ার পর তার বাবার মতোই তাকে মৃত অবস্থায় পাওয়া গেল সেই মন্দিরের ভেতর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পূজা একটু চুপ করল। আমি আর বিস্ময় চেপে রাখতে পারছিলাম না, তাই আমি উৎকণ্ঠা হয়ে বলে উঠলাম, তারপর তারপর কি হলো পূজা? মনে মনে বুঝতে পারছিলাম পূজাও একটু অবাক হয়েছে আমার এত আগ্রহ দেখে। তার মনেও হাজার প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু সে মুখে আর কিছু না বলে আবার শুরু করলো। আমার দাদুর দাদু তখন এই জমিদারি ভারপ্রাপ্ত হয়। তিনি ঠিক করেন বংশ পরম্পরায় যখন এইভাবে মৃত্যু ঘটছে ওই মন্দিরটাকে কেন্দ্র করে, তখন এই মন্দির তিনি বন্ধ করে দেবেন। তিনি কাশীধাম থেকে অনেক তন্ত্রসাধক নিয়ে এলেন এবং অনেক পুজো ও যজ্ঞ করিয়ে ওই মন্দির বন্ধ করিয়ে দিলেন। তারপর একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করলেন। সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল, কেউ সেই মন্দির খুলবে না এবং মন্দিরের আশপাশ দিয়েও যাতায়াত করবে না। এতটা বলে পূজা একটু থামলো, তারপর আবারও বলা শুরু করলো। তখন থেকেই কেউ আর এদিকে আসে না, বুঝলে তো? আমি মাথা নিচু করে বললাম, বুঝেছি। কিন্তু মনে মনে ভাবলাম, আমি যা শুনলাম সেটা আর কেউ শোনেনি, তাই এই রহস্যের কিনারা আমি করব। কিন্তু পূজাকে আমি কিছুই জানতে দেব না। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রা আর বিজয় ফিরে এলো। বিজয় একটু ঠাট্টার স্বরেই জিজ্ঞেস করলো, কি রে ভাই, এখনো কি তোদের কথা শেষ হয়নি? এবার চন্দ্রা বলল, চলো এবার তাড়াতাড়ি, কাল কলা বই স্নান আছে, ভোর ভোর উঠতে হবে। অনেক দেরিও হয়ে গেল আজ, এরপর দেরি করলে দাদু আর আমাকে আস্ত রাখবে না। তখন আমরা সবাই মিলে জমিদার বাড়ির দিকে পা বাড়ালাম। দেখলাম পূজা আর মন্দিরের পাশ দিয়ে গেল না, সে গ্রামের রাস্তা দিয়ে জমিদার বাড়িতে আমাদের নিয়ে গেল। মনে মনে ভাবলাম, পূজা কি কিছু আন্দাজ করেছে? সে যাই হোক, এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। বাড়িতে ফিরে দাদুর সাথে দেখা করে যে যার মতো ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে বিজয় আমায় বলল, কিরে ভাই, সব কথা বলেছিস তো পূজাকে? আমি শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এরপর সন্ধ্যা আরতির সময় আমরা সবাই মিলে খেতে বসলাম। দাদু আমার পাশেই বসেছিলেন। তিনি একটু মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বলো বিজন, আমাদের গ্রাম তোমাদের কেমন লাগলো? আমি হেসে বললাম, খুব ভালো লেগেছে দাদু, বিশেষ করে ওই। বলে থেমে গেলাম। দেখলাম দাদু একটু ভ্রু কুঁচকে বললেন, বিশেষ করে কি কি ভালো লাগলো তোমার? মনে মনে প্রমাদ গুনলাম, এই রে, দাদু বুঝি কিছু বুঝতে পেরে গেলেন।
উনি বুঝতে পারলে তো সবটাই মাটি। তারপর নিজেকে সামলে নিয়ে একটু হেসে বললাম, না দাদু, তেমন কিছুই না। আপনাদের গ্রামের নদীটা খুবই সুন্দর। বলে একদম চুপ করে খেতে লাগলাম। দাদু বললেন, তা যে কাজের জন্য নদীর ধারে গেছিলে সেটা হলো? চন্দ্রার পূজা আমাদের পরিবেশন করছিল। দেখলাম চন্দ্রা মুখ টিপে হাসছে, আর সাথে বিজয়ও। তারপর দেখলাম পূজা এক ছুটে ঘরে চলে গেল। আমি আমতা আমতা করে বললাম, কি কি কাজ দাদু? বাবা, চুলগুলো তো আমার এমনি পাকেনি। আমি জানি আমার পূজা দিদিমণিকে তোমার মনে ধরেছে। ঠিক আছে, সামনের অগ্রহায়ণ মাসেই আমি 2টো বিয়ের আয়োজন করব। অনেকদিন বাড়িতে সানাই বাজেনি। বলে একটু অন্যমনস্ক হয়ে গেলেন। আমি সবটাই বুঝলাম, কিন্তু মুখে কিছু বললাম না। পরের দিন সকাল সকাল উঠতে হবে বলে আমি আর বিজয় শুয়ে পড়লাম। দুজনে একটু গপ্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। তখন কত রাত আমি ঠিক জানি না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল একটা মৃদু আওয়াজে। আমি শুনতে পেলাম সেই কোমল নারী কণ্ঠের আওয়াজ। বীরেন, বীরেন, শুনতে পাচ্ছিস? বীরেন, উদ্ধার কর আমায়। আমার যে খিদে পেয়েছে বীরেন। ভোগ দে আমায়, মহাভোগ। ধরফর করে আমি উঠে বসলাম বিছানার উপর। তারপর কি এক মায়ায় চলতে লাগলাম সেই মন্দিরের দিকে। সেই আওয়াজ যেন আমায় আকর্ষণ করতে লাগলো। আমি যেন সেই আওয়াজের বশবর্তী হয়ে গেছি। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে আমি সেই আওয়াজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল যেন আমি আমার নিজের মধ্যে নেই, কেউ যেন আমার শরীরকে কন্ট্রোল করছে। আস্তে আস্তে আমি এগোতে থাকলাম সেই মন্দিরের রাস্তায়। দেখলাম আমি কখন যেন মন্দিরের সামনেই এসে উপস্থিত হয়েছি। মন্দিরের ভিতর থেকে সেই কোমল কণ্ঠস্বর আবার ভেসে এলো। বীরেন, তুই এসেছিস বীরেন? উদ্ধার কর আমায়। মন্দিরের দরজা ভেঙে ফেল। আমার আমার খিদে পেয়েছে বীরেন। ভোগ দে আমায়, মহাভোগ। আমি আর কাল বিলম্ব না করে ভাবলাম এখনই আমায় মন্দিরের দরজা ভেঙে ফেলতে হবে, এবং তাই করলাম। আমি যেন কারোর মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি। এদিক ওদিক দেখতে লাগলাম কি দিয়ে মন্দিরের দরজাটা ভাঙা যায়। হঠাৎ আমি দেখতে পেলাম একটু দূরেই একটি গাছের মোটা ডাল পড়ে আছে। আমি ছুটে গেলাম সেই ডালটির দিকে। তারপর সেটি কুড়িয়ে এনে মন্দিরের তালায় ঘায়ের পর ঘা মারতে লাগলাম। একসময় মন্দিরের শিকল সমেত তালা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। আমি আস্তে আস্তে ঢুকলাম সেই মন্দিরের ভিতরে। ঢুকেই দেখলাম সামনেই ফুটখানেক লম্বা এক মূর্তি। চারিদিকে আবর্জনা ছড়িয়ে রয়েছে। মাকড়সার জাল মূর্তিটিকে আবৃত করে রেখেছে। মোটকা একটা গন্ধে ভরে আছে মন্দিরের ভিতরটা। এই প্রসঙ্গে বলে রাখি, বিছানা ছেড়ে উঠে যাবার পর আমার সাথে কি ঘটেছিল সেটা আমি পরে জানতে পেরেছিলাম বিজয়ের মুখ থেকে। যাই হোক, আমি উৎকণ্ঠিত হয়ে তাড়াতাড়ি মাকড়সার জাল ছিঁড়তে শুরু করলাম।
মূর্তিটি ভালো করে দেখব বলে আমার আর তস্যই ছিল না। কিছুক্ষণ মাকড়সার জাল ছেঁড়ার পর মূর্তিটাকে পরিষ্কার দেখতে পেলাম। দেখলাম এটি একটি নারী মূর্তি। মূর্তির 4টি হাত, এক হাতে বীণা, এক হাতে পদ্ম, এক হাতে খড়গ, আর একটি হাতে নরকরটি। আমার গা ছমছম করে উঠল। তারপরেই দেখলাম দেবী যেন স্মিত হেসে আমায় বলছেন, ভয় পাস না বীরেন, ভয় পাস না। আমি যে তোর অপেক্ষায় ছিলাম। আমাকে তোর বাড়িতে নিয়ে চল বীরেন, ভোগ দে, আমার যে খিদে পেয়েছে। কি ভোগ দেব মা তোমায়? তুমি তুমি আমার কাছে কি ভোগ গ্রহণ করতে চাও মা? ভোগ খাবো বীরেন, মহাভোগ। আমাকে ভোগ দিবি না বীরেন? আমি মনে মনে ভাবলাম, কি ভোগ দেওয়া যায় মাকে? কিসে তিনি সন্তুষ্ট হবেন? আমি যা খাই মাও নিশ্চয়ই তাই খাবেন। সন্তান ভালোবেসে যা দেবে তাই তো মা হাসি মুখে গ্রহণ করবেন। কিন্তু ভয় হলো যে এই মন্দিরে মাকে আর রাখা যাবে না। তাহলে কি উপায়? মনে মনে ভাবলাম, ঠিক আছে, মাকে আমি আমার বাড়িতেই নিয়ে যাব। সেখানেই মা সুরক্ষিত থাকবেন। যেমন ভাবা তেমন কাজ। আমি আর দেরি না করে মূর্তিটি আমার গায়ের চাদর দিয়ে ঢেকে রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমি বুঝতে পারলাম না এরপর কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ আমার ভাবনা এলো, ট্রেনে এই মূর্তি নিয়ে যাওয়া যাবে না, কারণ প্ল্যাটফর্মে কেউ আমায় চিনে ফেলতে পারে। কিন্তু কিসে যাব? এটা ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল, আরে মোবাইলটা তো আমার পকেটেই আছে। আমি তাড়াতাড়ি একটা ওলা বুক করলাম। কিছুক্ষণের মধ্যেই ওলা এসে হাজির হলো। মূর্তি নিয়ে আমি রওনা দিলাম। যখন বাড়ি ফিরলাম তখন সবে ভোর হচ্ছে। মনে পড়ল, যা, বাড়ির চাবিটা তো আমি আমার সুটকেসে ফেলে এসেছি। তারপর মনে পড়ল, আমার ঘরের তো 2টো চাবি, একটা আমার কাছে আর একটা দারোয়ানের কাছে থাকে। আমি এগিয়ে গেলাম দারোয়ানের দিকে। দেখলাম সে তখনও ঘুমোচ্ছে। আমি তাকে ধাক্কা মেরে তুলে বললাম, এ এ আমার ঘরের চাবিটা দাও। সে ধরফর করে উঠে আমার ঘরের চাবিটা আমায় দিয়ে দিল। দেখলাম বিস্মিত হয়ে সে আমার দিকে দেখছে। আমার আর দাঁড়ানোর উপায় ছিল না, কারণ আমি সঙ্গে করে টাকা পয়সা কিছুই আনিনি, তাই ওলারও ভাড়া মেটাতে পারিনি। চাবি দিয়ে ঘর খুলে টাকা নিয়ে ওলাকে মিটিয়ে দিলাম। তারপর বসবার ঘরে ঢুকে একটা টেবিলের উপর মূর্তিটাকে বসিয়ে দিলাম। এরপর ভাবলাম, মাকে এইভাবে অভুক্ত অবস্থায় রাখা যাবে না। আমি তো রান্না করতে জানি না, চাকরটাও ছুটিতে আছে। কিছু ভেবে না পেয়ে আমি ডিম আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। ভাবলাম, আমি যা খাবো মাকেও আমি তাই ভোগ হিসেবে দেব। কিন্তু একটাই সমস্যা হলো। মনে মনে ভাবলাম, মায়ের পুজোর জোগাড় আর মায়ের ভোগ তো চাকর করতে পারবে না। তাই ঠিক করলাম একটি মহিলা কর্মচারী রাখতে হবে, যে মায়ের ঠিকমতো দেখাশোনা করবে। এই ভেবে আমি স্নান করতে চলে গেলাম। তারপর কোনো রকমে ভাত নামিয়ে আগে মাকে ভোগ দিলাম।
তারপর নিজে কিছুটা খেয়ে অফিসে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলে যাওয়ার পর মনে পড়ল, এই রে, এখন তো পুজোর ছুটি চলছে। অগত্যা আবার বাড়ি ফিরব বলে রওনা দিলাম। ফেরার পথে ভাবলাম, সকালে তো যাই হোক একটা খেয়েছি, মাকেও সেটাই ভোগ দিয়েছি। জানি না মায়ের খাবার পছন্দ হয়েছিল কিনা। ঠিক করলাম ফেরার পথে রুটি মাংস কিনে নিয়ে ফিরব। মা এই খাবার পেলে খুব খুশি হবেন। এই ভেবে একটা হোটেল থেকে খাবার কিনে প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে সকাল হতেই জমিদার বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। বিজয় সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি বিছানায় নেই। সে ভাবল হয়তো আমি বাথরুমে গেছি। সে এক লাফে খাট থেকে নেমে বাথরুমের দরজা খুলে দেখল সেখানেও আমি নেই। এবার তার খুব ভয় হলো। অজানা অচেনা জায়গা, যদি ভুল করে মন্দিরের দিকে চলে যাই। তার বুক ধড়াস করে উঠল। এরপর তাড়াতাড়ি করে বিজয় ছুটে নিচে নেমে এলো। নিচে নেমে সে দেখল সবাই কলা বউ স্নান করতে নিয়ে যাবে বলে তোড়জোড় করছে। বিজয় তাড়াতাড়ি চন্দ্রার কাছে গিয়ে বলল, চন্দ্রা, বিজনকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? দেখো, কোথাও ঘুরতে গেছে মনে হয়। না না চন্দ্রা, না, ও আমাকে না বলে কোথাও যাবে না। তুমি একটু দেখো না, আমার খুব ভয় করছে। আসলে কাল ঘুরে আসার পর থেকেই দেখেছি ও একটু অন্যমনস্ক। চন্দ্রা বিজয়কে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা দাঁড়াও, পূজা তো সারাক্ষণ বীরেন্দার সাথেই ছিল, ওকে একবার জিজ্ঞাসা করে দেখি। এই বলে চন্দ্রা পূজার কাছে ছুটে গেল। বিজয়ও গেল ওর সাথে। চন্দ্রার মুখে সব কথা শুনে পূজার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। ও বলল, বীরেন্দা কাল আমার থেকে মন্দিরের পুরো গল্পটাই শুনেছে। যদি মন্দিরের দিকে যায়, দিদি ভাই তোরা চল আমার সাথে মন্দিরের দিকে। এরপর ওরা সবাই ছুটল সেই মন্দিরের দিকে। সেখানে গিয়ে দেখে মন্দিরের মূর্তি উধাও, মন্দির ফাঁকা পড়ে আছে। সবাই একসঙ্গে চমকে উঠল। পূজা তার 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। ঘটনাটা এক মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ল। কথাটা চৌধুরী বাবুর কানেও গেল। তিনি সঙ্গে সঙ্গে ওদের ডেকে পাঠালেন। নিয়ম অনুযায়ী চৌধুরী বাবুকেই কলা বউ স্নান করতে হতো, কিন্তু এই অবস্থার সম্মুখীন হয়ে তিনি তার বড় ছেলে মানে চন্দ্রার বাবাকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। সে সব কথা দাদুকে বলল। দাদু এই সব শুনে খুবই রেগে গিয়ে পূজাকে বললেন, পূজা দিদি, তোকে কে বলতে বলেছে মন্দিরের কাহিনী? জানিস না এই কথা বলা বারণ আছে? তাও তোর এত সাহস যে আমার কথা অমান্য করিস? যে সর্বনাশটা হলো জানিস এর ফল কি হতে পারে? ছলছল চোখে পূজা মাথা নিচু করে বলল, আমি কি করব? ওই তো জিজ্ঞাসা করলো, তাই। বলে চুপ করে রইল। তারপর চৌধুরী বাবু একটু শান্ত হয়ে বললেন, যাই হোক, যা হবার হয়ে গেছে। এই সমস্যার সমাধান আমিই করব। অনেক চলেছে, মৃত্যু খেলা আর নয়। তারপর বিজয়ের দিকে তাকিয়ে বললেন, বিজয় দাদু, তুমি এখনই কলকাতায় রওনা হয়ে যাও। ওখানে বিজন কি করছে না করছে সব কিছু আমাকে ফোন করে জানিও। কি জানি এখন সে কি অবস্থায় আছে। তুমি আর দেরি না করে এখনই যাও। আচ্ছা দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে বিজয় কলকাতার পথে রওনা দিল। এদিকে আমি খাবার প্যাক করে আমার গাড়িতে করে বাড়ি ফিরছি। তখন একটু সন্ধ্যা হয়। এমন সময় নিমতলা শ্মশানের পাশ দিয়ে যখন আমি পাস করছি, তখন দেখি
একজন মহিলা হঠাৎ করেই আমার গাড়ির সামনে এসে পড়ল। আমি জোরে ব্রেক কষে গাড়িটা দাঁড় করিয়ে বললাম, আরে কি ব্যাপার, আপনার কি মরার শখ হয়েছে নাকি? এভাবে আমার গাড়ির সামনে পড়লেন কেন? দেখলাম মহিলাটির পরনে আধময়লা শাড়ি, চুল উস্কো খুস্কো, কাঁধে একটি পুঁটুলি। সে তখন গাড়ির জানলার কাঁচের কাছে এসে বলল, আমাকে বাইসান দাইদা বাবু, আমাকে বাইসান, আমার তিন কোলে কেউ নাই, আমারে বাইসান দাইদা বাবু। আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, তাই তাই শ্বশুর বাড়ির লোকজন আমারে তাড়াই দিছে। আমি সারাদিন কিছু খাইনি দাইদা বাবু, আমারে আপনি বাইসান। বামুন ঘরের মেয়ে আমি, আমি সব কাজ করতে পারি, সব। আমারে যাই হোক কিছু খেতে দেবেন, পরনের একখান কাপড় দেবেন, বাস তাতেই হবে। আমাকে আপনার সাথে নিয়ে চলুন, দোহাই আপনার দাইদা বাবু, দোহাই আপনার। এখানে একা ফেলে যাবেন না, তাহলে শিয়াল কুকুরে আমার ছিঁড়ে খাবে। দাদা বাবু, দোহাই আপনার। এই বলে সেই মহিলা কাঁদতে লাগলো। আমি পড়লাম মহাবিপাকে। অন্য সময় হলে স্রেফ গাড়ি ঘুরিয়ে চলে যেতাম, কিন্তু এখন যেন কোনো এক অলৌকিক শক্তিতে আমি যেতে পারলাম না। মনে মনে ভাবলাম, আমি তো একজন মহিলা কাজের লোক খুঁজছিলাম, মাই হয়তো একে জোগাড় করে দিয়েছেন। এই ভেবে আমি মহিলাকে বললাম, কি নাম তোমার? দেখলাম মহিলাটি নিচু স্বরে বলল, আমার নাম কোহেলি দাইদা বাবু। ঠিক আছে, তুমি চলো আমার সাথে, দেখি তুমি কেমন কাজকর্ম করতে পারো, তারপর তোমার মাইনে আমি ঠিক করে দেব। আমার এখন কিচ্ছু চাই না দাইদা বাবু, সময় হলে আমি ঠিক চেয়ে নেব। বলে একটু খিক করে হেসে উঠল। সেই হাসিতে যে কত ইঙ্গিত লুকিয়েছিল আমি ধরতে পারলাম না। যাই হোক, কোহেলিকে গাড়িতে তুলে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি মূর্তির সামনে যে খাবারের থালাটি রেখে গিয়েছিলাম সেটা সেখানে একইভাবে বসানো আছে। খুবই দুঃখ পেলাম মনে মনে। মা আমার দেওয়া ভোগ গ্রহণ করলেন না, তাহলে কি আমারই কোথাও ত্রুটি হচ্ছে? দেখলাম কোহেলি তার হাতের পোঁটলাটা নিচে নামিয়ে রেখে মূর্তির সামনে গিয়ে গলবস্ত্র হয়ে প্রণাম করল। এরপর আমি কোহেলিকে বললাম, শোনো কোহেলি, এই বাড়িতে আমি একা থাকি, আমার পরিবারে কেউ নেই। এখন থেকে তুমি এই বাড়ির দেখাশোনা করো, কেমন? চলো তোমার ঘরটা তোমাকে দেখিয়ে দিই। এই বলে সবে পা বাড়িয়েছি এমন সময় কোহেলি আমায় বলল, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না দাইদা বাবু, আমি সব কাজ গুছিয়ে করব। তারপর একটু নিচু স্বরেই বলল, এমনকি মায়ের ভোগও রান্না করে দেব। দেখো মা কেমন সেই ভোগ তৃপ্তি করে খায়। এই বলে আবার সে খিকখিক করে হেসে উঠল। তার হাসিটা কেমন একটা, আমার ভালো লাগলো না। আমি শুধু বললাম, ভালোই তো, মা খেলেই আমার শান্তি। এই বলে আমি সিঁড়ির ঘরের দিকে এগোতে লাগলাম। কোহেলিও চলল আমার পিছন পিছন। তাকে তার ঘর দেখিয়ে আমি নিচে নেমে বাথরুমে স্নান করতে চলে গেলাম। মনে মনে ভাবলাম, মা সারাদিন কিচ্ছু খাননি, দেখি এই রুটি মাংস মা খাবেন কিনা। এদিকে চৌধুরী বাড়ির কথা, পূজার কথা আমার মন থেকে যেন বিলীন হয়ে গিয়েছিল। স্নান সেরে বসার ঘরে এসে সবে বসেছি, এই সময় দেখি কোহেলি আমার সামনে এসে উপস্থিত হয়েছে। সে আমায় বলল, দাইদা বাবু,
আপনার চা ধরো। বলে চায়ের কাপটা আমার সামনে এগিয়ে দিল। আমি একটু অবাক হয়ে বললাম, কুহেলি, তুমি রান্নাঘরের কোথায় কি আছে খুঁজে পেলে কি করে? কুহেলি একটু হাসি মুখে বলল, আমাকে কিচ্ছু দেখাতে হবে না গো দাইদা বাবু, আমি সব পারি। তোমাকে আর কিচ্ছুটি চিন্তা করতে হবে না গো। তারপর সে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, আজকে রাতে আমি নিজে মায়ের ভোগ রান্না করব। দেখো, মাকে না খাইয়ে আমি ছাড়বই না। এই বলে আবারও সে খিকখিক করে হাসতে লাগলো। তারপর সে বলল, দাইদা বাবু, একটা কথা বলি, মাকে এইভাবে রেখো না। একটা নির্দিষ্ট ঘরে মাকে স্থাপন করো, তাহলেই মা তোমার ভোগ খাবেন। যে ঘরে মাকে স্থাপন করবে সেখানে জোরালো আলো দিও না। খুব ভালো হবে যদি মায়ের ঘরে একটা লাল রঙের আলো দাও। আমি একটু অবাক হয়ে বললাম, কেন? লাল রঙের আলোই কেন লাগাতে হবে? আর তুমি বা এত সব বলছো কেন? তুমি কি জানো এই মূর্তির ব্যাপারে? দেখলাম সে একটু হকচকিয়ে গেল। বলল, না গো দাইদা বাবু, আমি কিছুই জানি না। তবে আমাদের ঘরের এইভাবে ঠাকুর প্রতিষ্ঠা করে কিনা তাই বললাম। এই কথা বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও আর কিছু না বলে ভাবতে লাগলাম, আমি তো পূজার কিছুই জানি না, কাজেই কুহেলি যা বলছে তাই করি, তাতে মনে হয় মা খুশি হবেন। এই ভেবে আমি আমার শোবার ঘরে একটা টেবিলের উপর লাল শালু বিছিয়ে সেই মূর্তিটা রেখে দিলাম। তারপরে ঘরের টিউবলাইটটা অফ করে নাইট বাল্বটা জ্বেলে দিলাম। এই সময় আমি দেখলাম মূর্তির মুখে যেন স্মিত হাসি ফুটে উঠেছে। এরপর আমি বসবার ঘরে চলে এলাম। কুহেলিকে একবার ডাকলাম। কুহেলি! কুহেলি এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ডাকছিলে দাইদা বাবু? হ্যাঁ, শোনো, মায়ের ভোগ রান্না হলে আমায় ডেকো, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। দেখলাম সে এক গাল হেসে আমাকে বলল, আচ্ছা, ডাকবক্ষণ, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। এই বলে সে আবার রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ফিরে এলাম আমার ঘরে। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। আস্তে আস্তে চোখটা আমার ঘুমে জড়িয়ে এলো। হঠাৎ একটা হালকা ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম আধো অন্ধকারে কে যেন আমায় ডাকছে। দাইদা বাবু, ও দাইদা বাবু, ভোগ দিবে না? ধরফর করে উঠে বসে দেখলাম কুহেলি আমাকে ডাকছে। এক মুহূর্তে মনে হলো কি বিভৎস লাগছে তার মুখটা। দেখলাম তার সদন্ত দুটো যেন মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আছে। মুখটা ঠিক বাদুড় আকৃতির, আর আর তার থেকে মাংস যেন খসে খসে পড়ছে। আমি ভয়ে চিৎকার করে উঠব কি, এমন সময় একটি শান্ত অথচ মৃদু আওয়াজ কানে ভেসে এলো। কি হলো দাইদা বাবু? এবার ওঠো, মায়ের ভোগ যে তৈরি। আগে মাকে ভোগ দি, তারপর তুমি খেও, কেমন? আমি চোখ দুটো কচলে নিয়ে ভালো করে দেখি কুহেলি আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ একেবারে স্বাভাবিক। তাড়াতাড়ি উঠে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চলো। বলে ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনে আশঙ্কা হলো, কি দেখলাম আমি? ভাবলাম হয়তো আমার মনের ভুলই হবে। বাইরে বেরিয়ে দেখি ভোগের থালা সাজিয়েছে কুহেলি, কিন্তু এটা যে কি রান্না
বুঝতে পারলাম না। কেমন একটা পচা আষ্টে গন্ধ ভেসে এলো আমার নাকের মধ্যে। আমার গা গুলিয়ে উঠল। রাগে আমি চিৎকার করে উঠে বললাম, কুহেলি, এ কি ধরনের ভোগ? এর থেকে তো আষ্টে পচা গন্ধ বেরোচ্ছে। মা কি করে খাবে এই খাবার? কুহেলি আস্তে আস্তে আমায় বলল, তুমি ভোগ নিবেদন করো মাকে, দেখবে মা ঠিক খেয়ে নেবে। আমি আর কিছু না বলে যেন যন্ত্রের মতো কাজ করতে লাগলাম। ঠিক কুহেলি যেমন বলল তেমন। পরনের জামা প্যান্ট ছেড়ে একটা লাল ধুতি নেংটির মতো জড়িয়ে মাকে ভোগ নিবেদন করলাম। ধুতিটা অবশ্য কুহেলি দিয়েছিল আমাকে। ভোগ নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। দেখলাম কুহেলিও গলবস্ত্র হয়ে প্রণাম করল। এবার আমি বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। কুহেলি আমাকে বলল, চলো দায়দা বাবু, এবার তুমি খেয়ে নেবে, চলো। কিন্তু আমি ওই খাবার আর খেতে পারবো না। তাই ওকে বললাম, তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। খিদে পেলে ফ্রিজ থেকে কিছু বার করে খেয়ে নেব। আর আজ থেকে আমি বসবার ঘরে শোবো, কেমন? দেখলাম কুহেলি আর কিছু না বলে নিজের কাজে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শোবার ঘরের দরজা খুলতেই আমি চমকে উঠলাম। দেখি সারা ঘরে এদিক ওদিক খাবার ছড়ানো ছেটানো। ভালো করে লক্ষ্য করে দেখলাম 2-1 টুকরো খাবার মূর্তির মুখেও লেগে আছে। এই দেখে আনন্দে আত্মহারা হয়ে আমি মা মা বলে চিৎকার করে উঠে বলতে লাগলাম, মা, মা, তুমি ভোগ গ্রহণ করেছো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, মা, জয় মা। মা, মা, এবার তুমি সত্যি দয়া করেছো আমার উপর। আমার দেয়া ভোগ তুমি খেয়েছো মা। তুই খেয়েছো আমার দেয়া ভোগ। জয় মা, তুমি খেয়েছো। এই বলে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম মূর্তির সামনে। তার কিছুক্ষণ পর উঠে দেখি কুহেলিও গলবস্ত্র হয়ে প্রণাম করল। সেই দিন থেকেই আমি কেমন যেন বদলে যেতে লাগলাম। চুল দাড়ি কাটতাম না, আধময়লা জামা কাপড় পরতে থাকলাম। আমার যেন আর কিছুই করতে ভালো লাগতো না। খেতে ইচ্ছে করতো না, শুতে ইচ্ছে করতো না, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করতো না, বেঁচে থাকতে ইচ্ছে করতো না, এমনকি মরে যেতেও ইচ্ছা করতো না। শুধু ইচ্ছে করতো একা একা শ্মশানে গিয়ে বসে থাকতে। আর আমি তাই করতাম। অফিস থেকে ফেরার পথে রোজ নিমতলা শ্মশানে গিয়ে চুপ করে বসে থাকতাম। দেখতাম কত মানুষ মৃতদেহ নিয়ে আসছে, সেটা সৎকার করে আবার যে যার ঘরে ফিরে যাচ্ছে। সেটা দেখতেই আমার খুবই ভালো লাগতো। দেখতে দেখতে পুরো 2 দিন কেটে গেল। এদিকে মা রোজ ভোগ খাচ্ছেন, সেদিকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেন আর কিছুই ভালো লাগছে না। 2 দিন পর বিজয় এলো আমার বাড়ি, কিন্তু তাকে যেন ঠিক চিনতে পারলাম না। মনে হলো কোথায় যেন দেখেছি। আমায় দেখে বিজয় হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, কি হাল করেছিস রে বিজয়? তোকে তো দেখে আর চেনাই যাচ্ছে না রে। বলি, ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো তুই, নাকি ওই সব মূর্তি হরণ করেছে? তখন আমি স্নান সেরে সবে মাকে ভোগ নিবেদন করতে যাচ্ছি। এমন সময় এই কথা শুনে রক্তচক্ষু হয়ে বিজয়ের দিকে তাকিয়ে বললাম, আমি জানি না তুমি কে, তবে একটা কথা জেনে রেখো, এ আমাদের
মায়ে পয়ে ব্যাপার, এতে নাক গলিও না, খুব খারাপ হয়ে যাবে তাহলে। এই সময় কুহেলিও আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তার দিকে চেয়ে বিজয় বলল, আর তুমি কে? এর আগে তো তোমায় এ বাড়িতে কখনো দেখিনি। আজ এই 2 দিন হলো আমি এই বাড়িতে এসেছি। দাইদা বাবুর দেখাশোনা আমি করি। আমি আর কোনো দিকে না তাকিয়ে ভোগের থালা হাতে নিয়ে, মা গো, জয় মা, তোর ভোগ এনেছি মা, গ্রহণ কর, জয় মা, জয় মা, এই বলে আমার শোবার ঘরে প্রবেশ করলাম। কুহেলিও গেল আমার পিছন পিছন। এই সব কাণ্ড দেখে আর কিছু না বলে বিজয় চোখের জল মুছে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সোজা ফোন করল চন্দ্রাকে। বিজয় চন্দ্রাকে বলল, হ্যালো চন্দ্রা, এখনই ফোন দাও দাদুকে, ওনার সঙ্গে আমার কথা বলাটা এক্ষুনি দরকার। প্লিজ, তোমাকে আমি সব পরে বলবো, দাদুর সঙ্গে এখন কথা বলাটা খুব দরকার। দাদুকে দাও ফোনটা। চন্দ্রা দেরি না করে তাড়াতাড়ি ফোনটা নিয়ে গিয়ে চৌধুরী বাবুকে দিল। তারপর ওপার থেকে দাদুর গলা ভেসে এলো, হ্যালো, কে বিজয় দাদু? হ্যাঁ দাদু, ওইদিকে মহা সর্বনাশ হয়ে গেছে দাদু। সবটা আমায় খুলে বলো, কি হয়েছে? এরপর সবিস্তারে বিজয় আমার সঙ্গে ঘটা সব ঘটনা খুলে বলল। দাদু চুপ করে সবটা শুনে বলল, আমি এটাই ভয় পাচ্ছিলাম, তবে একটা আশার আলো দেখতে পাচ্ছি, জানো বিজয়। কি দাদু? একমাত্র একজনই এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, কিন্তু কিভাবে তার দেখা পাবো আমি এটুকুও জানি না তিনি আজও বেঁচে আছেন কিনা। তিনি কে দাদু? তুমি ওকে চিনবে না, উনি খুব শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ। একমাত্র উনিই পারেন বিজয়কে বাঁচাতে। তারপর তো সবই ভগবানের ইচ্ছা। এই বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। বিজয় উৎকণ্ঠিত হয়ে বলল, তাকে কোথায় পাবো? ও তার ঠিকানা দিন আমাকে দাদু, আমি যেভাবেই হোক তাকে নিয়ে আসবো এখানে। আমিও তো ঠিক জানি না দাদু তিনি কোথায় থাকেন, কিন্তু শুনেছি কোনো মানুষ যদি খুব বিপদে পড়ে তিনি তার কাছে ঠিক পৌঁছে যান। এই বলে দাদু একটু থেমে আবার বলল, আচ্ছা বিজয় দাদু, যে মেয়েটির কথা তুমি বললে তাকে বিজন কোথায় পেয়েছিল? বিজন তো বলল নাকি নিমতলা শ্মশানের কাছ থেকে পেয়েছে। এরপর দাদু চিৎকার করে বলে উঠলেন, সর্বনাশ, বিজনের মহা সর্বনাশ করবে ওই ডাকিনী। প্রতিবার সে আসে আর নিজের ছলনায় ভুলিয়ে মানুষ খুন করে। সে হলো ওই দেবীর সহচরী। এই বলে দাদু হাহাকার করতে লাগলেন। হতবাক হয়ে বিজয় বলল, কি ব্যাপার দাদু, সবকিছু খুলে বলুন আমাকে। ওই মেয়েটি হলো দেবী মাতঙ্গীর সহচরী। মানুষের রূপ ধরে সে আসে যে দেবীকে পুজো করে তার ঘরে, সমস্ত উচ্ছিষ্ট দিয়ে ভোগ নিবেদন করে দেবীর। দেবী তা মহা সমাদরে ভক্ষণ করেন। এরপর এক অমাবস্যার দিনে বলি দেয় দেবীর সামনে যে দেবীকে প্রতিজ্ঞা করেছে তাকে। সেই বলির রক্ত পান করে দেবী আরো শক্তিশালী হন। এই পিশাচির কাজই হলো দেবীকে আরো শক্তিশালী করা, বুঝেছো? বিজয় কাতর কণ্ঠে বলল, অমাবস্যা কবে দাদু? আর 2 দিন বাদে অমাবস্যা, মানে তোমার বন্ধুর আয়ু আর মাত্র 2 দিন। দাদু, কিছুই কি আর করা যাবে না? আমি কলকাতায় যাব, তোমার বাড়ির ঠিকানাটা আমায় দাও দাদু। এরপর বিজয় আর কাল বিলম্ব না করে ঠিকানা দিয়ে দিল দাদুকে। এদিকে আমার আর কিছুই ভালো লাগে না। মা রোজ ভোগ খাচ্ছেন আমার হাতে, কিন্তু সব আনন্দ আমার মন থেকে যেন মুছে গেছে। বাড়ির খাবার আর খেতে ভালো লাগে না, কারণ সব রান্না থেকে যেন আষ্টে গন্ধ ভেসে আসে। তাই আমি বেশিরভাগ সময় বাইরে খেয়ে নিই।
কোহেলি গজগজ করতে করতে বলে, এ তোমার কেমন আচরণ দায়দা বাবু? আমি এত কষ্ট করে রান্না করলাম, এখন কে খাবে এত সব? আমি কিছু না বলে চুপ করে থাকি। কিছুদিন থেকে লক্ষ্য করছি, শুধু বাড়ির ভিতরে নয়, বাইরেও কোনো পশু পাখি আর দেখা যায় না। এর কি কারণ আমিও সেটা ঠিক বুঝতে পারছি না। রোজকার মতো সেদিনও শ্মশানের ধারে বসে আছি। খুব খিদে পেয়েছিল, তাই পাশের দোকানে রুটি আর তড়কা অর্ডার দিলাম। রোজ এখান থেকেই খাই বলে দোকানির সাথে আমার ভালো একটা পরিচয় হয়ে গিয়েছিল। তার নাম ছিল ফাগুরাম। ফাগুরাম আমায় বলল, दादा बाबू आज कस्टमर थोड़ा ज्यादा है, थोड़ा वेट कीजिए, आधा घंटे के बाद खाना पक्का मिल जाएगा। কিছুই কি নেই ফাগুরাম? ফাগুরাম একটু হেসে বলল, एक तो रोटी और 2 जिलाबी बचा है। ঠিক আছে, তাই দাও। সে আর কিছু না বলে একটা শালপাতা করে রুটি আর জিলিপি দিল। আমি সেটা নিয়ে বসলাম একটা গাছের নিচে। সবে রুটিতে কামড় বসাতে যাব, এমন সময় একটা ভারী কণ্ঠস্বর কানে এলো। একা একা খাবেন? দুজনে ভাগ করে খেলে হতো না? একটু পরে ফাগুরাম রুটি দিলে না হয় সেখান থেকে শোধ দিয়ে দিতাম। আমি মুখ তুলে দেখলাম, আমার সামনে একজন সৌম্য চেহারার মানুষ হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার সিল্কের ধুতি আর পাঞ্জাবি, কাঁধে একটি ক্যাম্বিসের ব্যাগ। ফর্সা বেটে খাটো চেহারার মানুষ। এক মুহূর্তে আমার মনে হলো একটা তীব্র জ্যোতি যেন তার চেহারার ভিতর দিয়ে ফেটে বেরোচ্ছে। আমি বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে দাদা? আমি আসছি সেই নদিয়া থেকে। আমার নাম ব্রজভূষণ বাচস্পতি। ও আচ্ছা, বসুন না, এখানে বসুন বলে আবার পাশের জায়গাটার দিকে ইঙ্গিত করলাম। তিনি বসলেন। আমি তখন আমার রুটিটাকে 2 ভাগ করে একটা জিলিপি দিয়ে তার হাতে দিলাম। তিনি সেটা নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর এক টুকরো মুখে পুরে চিবোতে চিবোতে বললেন, আপনি তো খুব সদয় ব্যক্তি। কেন? এই কথা বলছেন কেন? নিজের হাতের বড় টুকরোটা আমায় দিয়ে নিজে ছোট টুকরোটা নিলেন, তাই বললাম। আমি একটু হেসে বললাম, সেরকম কিছু ভেবে দিইনি। আসলে আমি দেখলাম আপনি অভুক্ত, তাই বলে চুপ করে গেলাম। তাহলে বলুন, আমি কি ভুল কিছু বলেছি? আচ্ছা দাদা, আপনি কি করেন? আর এত দূর থেকে এখানেই বা এসেছেন কেন? আসলে আমার বাবা ছিলেন একজন পুরোহিতের তন্ত্রধার। তিনি একটি পুঁথি রচনা করেছিলেন। তার মৃত্যুর পর সেটা আমি আর খুঁজে পাইনি। এই কিছুদিন আগে খবর পেলাম কলকাতার এক গ্রন্থাগারে সেই পুঁথি রাখা আছে। সেটা নিতেই এসেছিলাম। আমার বাবার একটি মস্ত টোল ছিল নদিয়ায়। সেখানে তিনি ছাত্রদের শাস্ত্র শিক্ষা দিতেন। তার মৃত্যুর পর থেকে আমি সেই টোলের দেখাশোনা করি। আমি উত্তেজিত হয়ে বললাম, আপনি তাহলে গুরুমশাই? আরে না না দাদা, আমি সেরকম কিছুই না। আজ যে উপকারটা আপনি করলেন, আচ্ছা দাঁড়ান, একটা জিনিস আপনাকে দিই। বলে তিনি ব্যাগের ভিতর থেকে একটা স্ফটিকের মালা আমার গলায় পরিয়ে দিলেন। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে আরে দাদা, কি এটা? কি কি পরিয়ে দিলেন আমাকে? কেনই বা দিলেন? উনি একটু হেসে বললেন, আরে পড়ুন না দাদা, ক্ষতি তো কিছু নেই। যখন আপনার কাজ মিটে যাবে তখন ওটা আপনা থেকেই আবার আমার কাছে ফিরে আসবে। জয় রাধে, শ্রী রাধে। এই বলে তিনি সামনের দিকে এগিয়ে চললেন। পিছন ফিরে আর তাকালেন না। আমি আর কি করি, সেই হার গলায় পরেই বাড়ি ফিরে এলাম।
কিন্তু বাড়ি ফিরে কুহেলিকে কোথাও দেখতে পেলাম না। 2-3 বার ডেকে কোনো সাড়া না পেয়ে ভাবলাম তার বুঝি কোনো শরীর খারাপ হয়েছে। এই ভেবে আমি ছাদের ঘরের দিকে পা বাড়ালাম। কতদিন হলো ছাদে আসি না, কিন্তু ছাদে পা রাখতেই চমকে উঠলাম। ছাদের চারিদিকে ছড়ানো রয়েছে পশু পাখির হাড়। সেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। এতক্ষণে আমার খেয়াল হলো কি নোংরা জামা কাপড় আমি পরে রয়েছি। গা থেকে আমার দুর্গন্ধ বেরোচ্ছে। প্রচণ্ড রাগ হলো কুহেলির ওপর। কি করতে নিয়ে এসেছি আমি ওকে এই বাড়িতে? রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। আমি প্রায় চিৎকার করে ডাকলাম তাকে, কুহেলি, কুহেলি। এরপর দেখলাম কুহেলি এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারপর আমার গলায় সেই স্ফটিকের হাড়টি দেখে যেন একটু ছিটকে গিয়ে আবার নিজেকে সামলে নিয়ে বলল, আমার ডাকছিলেন দাদা বাবু? আমি রেগে বললাম, হ্যাঁ, এত ময়লা জামা কাপড় আমি কতদিন থেকে পরে আছি ঠিক নেই? এসব কি তুমি চোখে দেখতে পাও না? কি জন্য তোমায় এই বাড়িতে নিয়ে এসেছি আমি স্নান করতে গেলাম, তাড়াতাড়ি এসব কেচে ফেলো। স্নান সেরে এসে আমি যেন পরিষ্কার জামা কাপড় পাই, বুঝলে? আসলে শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। ঠিক আছে দাদা বাবু, আমি এক্ষুনি কেচে দিচ্ছি। আমি সবে মাত্র স্নান করতে যাব বলে পা বাড়িয়েছি, এমন সময় হঠাৎ সে আমায় বলল, তুমি ছাদে গেছিলে নাকি দাদা বাবু? আমি দেখলাম তার চোখ যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। আমি আমতা আমতা করে বললাম, কই না তো, বলে স্নান করতে চলে গেলাম। গিজার চালিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে স্নান করলাম। তখন ভালো করে আমার গলা সেই হাড়টিকে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। যথারীতি স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে মাকে ভোগ নিবেদন করলাম। তারপর শুতে চলে গেলাম। অনেকদিন পর খুব গাঢ় ঘুম হলো আমার। পরের দিন স্নান সেরে মাকে ভোগ নিবেদন করে সবে অফিস বেরোবো, হঠাৎ কুহেলি আমায় বলল, দাদা বাবু, আজ আমাবস্যা। আজ মাকে তার প্রিয় খাবার নিবেদন করব। তুমি আজ একটু তাড়াতাড়ি ফিরো, কেমন? এই বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। আমি হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আজ আবার কি খাবার দেবে কুহেলি? ঠিক আছে, দেখাই যাক। এই ভেবে আমি রওনা হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। সেদিন কুহেলির কথা মতো অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাড়ির আগের মোড়ে পৌঁছে দেখি গোটা পাড়াটা অন্ধকার, একটা টিমটিমে আলো কোথাও জ্বলছে না। হঠাৎ আমার কাঁধের উপর একটা মৃদু হাতের স্পর্শে ঘুরে দেখি চৌধুরীবাবু আর বিজয় দাঁড়িয়ে আছে আমার পাশে। আমি তাদের দিকে অবাক হয়ে চেয়ে বললাম, কি ব্যাপার, তোরা এখানে? সেই আধো অন্ধকারে চৌধুরীবাবু একটু হেসে বললেন, যাক, তাহলে চিনতে পেরেছ আমাদের। শোনো বিজন দাদু, আজ তোমার কাল রাত্রি উপস্থিত। আজ সেই ডাকিনী হত্যা করবে তোমায়। তোমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতেই আমরা এসেছি এখানে। এই সময় আমার গলার সেই স্ফটিক খণ্ডটিকে লক্ষ্য করে দাদু আমায় বললেন, বিজন দাদু, তুমি তাহলে সত্যিই সেই মানুষটির দেখা পেয়েছ? যাক, তাহলে তুমি এই যাত্রায় বেঁচে গেলে। আমি হতবাক হয়ে শুধু শুনছি। কার দেখা পেলাম? কি বিপদ? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনের ভাব বুঝতে পেরে দাদু আমায় বললেন, তোমার সব প্রশ্নের উত্তর তোমার বাড়িতেই আছে। তাড়াতাড়ি চলো দাদু, এরপর আর দেরি করলে সব পণ্ড হয়ে যাবে। এই বলে
তিনি আর বিজয় পা বাড়ালেন আমার বাড়ির দিকে। আমিও আর বাক্য ব্যয় না করে ওদের পিছু নিলাম। বাড়ি ফিরে সবে দরজার সামনে এসে দাঁড়িয়েছি, এমন সময় দেখি ঘাড় মোটকানো অবস্থায় বাড়ির চৌকিদার মরে পড়ে আছে আমার দরজার সামনে। আর ঘরের ভিতর থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ ভেসে আসছে। আমি নিজেকে আর সামলাতে না পেরে এক লাথি মারলাম দরজায়। দুভাগ হয়ে দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখি বীভৎস দৃশ্য। বাদুড়ের মতো কি একটা জন্তু আমার বসবার ঘরের ফ্যানের উপর ঝুলছে। ঘরের চারিদিকে মরা জীবজন্তুর হাড়, রক্ত, মাংস ছিটিয়ে রয়েছে। কিছুটা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই জন্তুটা। হঠাৎ আমায় দেখতে পেয়ে সেই জন্তুটা বলে উঠল, আমি আর রাগ সামলাতে না পেরে বললাম, তবে রে ডাইনি পিশাচি, তুই খুন করেছিস না এতদিন ধরে এই নিরপরাধ মানুষগুলোকে? তবে আজই তো শেষ দিন। এই বলে আমার গলা সেই স্ফটিক খণ্ড ছুঁড়ে মারলাম সেই জন্তুটির দিকে। মুহূর্তে সেই পিশাচি চিৎকার করে উঠল। তারপর মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিক উদ্ভাসিত করে জ্বলে উঠল এক তীব্র আলোর ছটা। এরপরই গোটা বাড়ি আলোয় আলোকিত হয়ে গেল। এরপর চৌধুরী বাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যাক, ভালোই ভালোই সব মিটে গেল। কিন্তু দাদু, এখনো একটা কাজ বাকি রয়েছে। কি দাদু? এখনই এই মূর্তি আমাদের গঙ্গায় বিসর্জন দিতে হবে, না হলে আবার এই এক ঘটনা ঘটতে পারে। তখন আমরা তিনজনে মিলে সেই মূর্তি গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দিলাম। দেখলাম ভোর হয়ে আসছে। আমি বললাম, চলুন দাদু আমার বাড়ি, অনেক কষ্ট দিয়েছি আপনাদের, এক কাপ চা খাবেন, তারপর সব কথাবার্তা হবে। পূজা দিদিমণি খুব ভালো চা বানায়। তা চলো তোমার বাড়ি, সেখানে চা খেতে খেতেই না হয় তোমার আর বিজয়ের বিয়ের কথাটা সেরে ফেলা যাবে, কি বলো? আমরা তিনজনই একসঙ্গে হেসে উঠলাম। এখনো গঙ্গাবক্ষে কোনো জাহাজ যখন ভেসে যায়, জাহাজের নাবিকরা প্রায় শুনতে পায়, নাবিক, ও নাবিক, উদ্ধার করো আমায়, আমার যে খিদে পেয়েছে, আমার যে মহা ক্ষুধা। ও নাবিক, উদ্ধার করো। শুনছিলেন লেখিকা মিঠু দাসের কলমে দেবী মা তঙ্গী। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শোভন, প্রীতম, মার্গারেট, সঞ্জনা, পূজা, বাদল, সুদীপ্তা, অনিশ, সৌমেন, ফাল্গুনী, আর্য এবং শুভদীপ। সকলকে জানাই অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে আমরা নিয়ে আসব আরও একটি রোমহর্ষক গল্প। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।